নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে অন্নপূর্ণা যোজনার জন্য পোর্টাল অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম তোমরা পাবে এখান থেকেই পেয়ে যাবে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে, অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজে তুমি ফিল আপ করতে চাও সেই ল্যাঙ্গুয়েজেই তুমি পিডিএফটাকে ডাউনলোড করে তুমি অনায়াসে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের কী আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। এছাড়া তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, কারণ তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেই ব্যাপারটাও তোমাদের এক এক করে ফর্ম ফিল আপের সাথেই তোমাদের বোঝানো হবে। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি। তো দেখো, প্রথমে আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি যে এখানে যারা নতুন আবেদন করবে, নিউ অ্যাপ্লিকেন্ট, তারা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাইছো, তাদের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেখানে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে 1 জুন থেকে, অর্থাৎ 1 জুন থেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি ফর্মের পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলোও কিন্তু আমি এক এক করে মেনশন করতে থাকবো। এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু ফর্ম জমা করা যাবে না। ওকে, তো প্রথমে হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ এটা একটা কেওয়াইসির মতনই করে কিন্তু একটা ফর্ম, যে ফর্মটা তোমার পরিবারের সম্পূর্ণ ডিটেলসটা তারা জানতে চাইছে। যেখানে প্রথমে হচ্ছে কয়েতে যেটা রয়েছে পারিবারিক পরিচয়। 1 নম্বর হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ হেড অফ ফ্যামিলি, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, সেখানে তোমাকে টিক দিতে হবে। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে লিখতে হবে। এর জন্য তোমাকে কি করতে হবে, তোমার আধার কার্ডটা তোমাকে বার করতে হবে। আধার কার্ডটা কিন্তু প্রয়োজন আছে, আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু বসবে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটা দেবে, না থাকলে প্রয়োজন নেই। এরপরে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে মেনশন করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পরিবারের প্রধানের তার ঠিকানা, আধার কার্ডে যা ঠিকানা মেনশন আছে সেটাই কিন্তু লিখবে, সেটা যেন স্থায়ী ঠিকানা হয়। ঠিক আছে, এখানে কিন্তু সেটা লিখতে হবে। এরপরে হচ্ছে যোগাযোগ নম্বর, অর্থাৎ তোমার কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বারটা তোমাকে দিতে হবে, সেই ফোন নাম্বার যেন আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকে সেই ফোন নাম্বারটাই এখানে লিখতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট, সেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার। ঠিক আছে, প্রথমে হচ্ছে যে দেখো যে সদস্য 1, দেখো এখানে সদস্য 1 অর্থাৎ কতজন সদস্য রয়েছে তোমার পরিবারে, হতে পারে 2 জন রয়েছে, হতে পারে 3 জন রয়েছে, হতে পারে 4 জন রয়েছে, সর্বোচ্চ 5 জন সদস্য কিন্তু এই লিস্টে তালিকার মধ্যে আছে। তো সেখানে সদস্য 1 নম্বর সদস্য, সেই 1 নম্বর সদস্য হয়তো তুমিও হতে পারে। তাহলে তোমার নাম, তারপরে তোমার জন্ম তারিখ, তোমার লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে, অর্থাৎ এই যে পরিবারের প্রধান যার নাম তুমি এখানে লিখেছো সেই পরিবার প্রধানের সাথে তোমার সম্পর্ক কি, সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে এবং তোমার আধার নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সদস্য 2, সেম একই রকম প্রসেস, একই রকমভাবে সেটা কিন্তু দিতে হবে এবং তার সাথে সম্পর্ক কি সেটা লিখতে হবে। 3 নম্বরের ক্ষেত্রে তাই, তো এই রকমই কিন্তু করতে হবে। এরপরে হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এবার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। তার জন্য কি লাগবে, তোমাদের ফার্স্ট পেজে লাগবে ব্যাংকের পাসবই, ফার্স্ট পেজের ব্যাংকের পাসবই লাগবে। এবার প্রথমে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড। সদস্য 1 মানে 1 নম্বর সদস্যের ক্ষেত্রে ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড। তারপরে সদস্য 2, হতেই পারে অন্য ব্যাংকে টাকা রয়েছে, তাহলে অন্য ব্যাংকের নামও কিন্তু লিখতে পারো, তার অ্যাকাউন্ট নাম্বার, তোর আইএফএসসি কোড সেটা মেনশন করতে হবে। এরকম করে কিন্তু বাদবাকি সদস্যরও কিন্তু মেনশন করতে হবে। আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো এপিক মানে হচ্ছে এবার ভোটার কার্ড। এবার ভোটার আইডি কার্ডটা কিন্তু তোমাদের লাগবে। তো ভোটার আইডি কার্ডের জন্য কি বলছে, সকল প্রাপ্তবয়স্ক সদস্য তাদের ভোটার তালিকা অংশ নম্বর সহ। তো এখানে প্রথমে হেড অফ ফ্যামিলি দিয়ে শুরু, হেড অফ ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বারটা, এপিক নাম্বারটা বসাবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা লিখবে। তারপর সদস্য 1 নম্বর সদস্য তারও সেম 2 নম্বর লিখবে, 3 নম্বর সদস্য সবার কিন্তু ভোটার কার্ড, তোমার যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবার ভোটার কার্ডটা বার করবে এবং ভোটার কার্ডে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যাকে যেই সদস্যদের সংখ্যায় নাম লিখেছো তার কিন্তু সেই এপিক নাম্বার এবং তার অংশ নম্বর বিধানসভা ক্ষেত্র কিন্তু লিখতে হবে। ঠিক আছে,
এর পরবর্তী চলে যাচ্ছে বিভাগ, মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। যদি ইউআর হয়ে থাকো তাহলে ইউআরে টিক দেবে, যদি ইডাব্লিউএস হয়ে থাকো ইডাব্লিউএসের জন্য কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, এসসি হয়ে থাকলে এসসি, এসটি হয়ে থাকলে এসটি, তো যেটা তোমাদের জাতিগত প্রমাণপত্র হিসাবে সেটা, এবং তোমরা যারা যদি যে কাজ থেকে বিলং করছো সেটাতে গিয়ে টিক দিয়ে দেবে, এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি দেওয়া রয়েছে, সেটাতে গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, অর্থাৎ এবার রেশন কার্ডটা কিন্তু তোমার লাগবে, এবার রেশন কার্ডটাও কিন্তু তোমাদের সঙ্গে রেডি রাখো। তো এখানে কি বলছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, যদি না থাকে তাহলে নাইতে গিয়ে টিক দেবে। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন তোমাকে উল্লেখ করতে হবে, কোন প্যাটার্নের কার্ড রয়েছে, এ ওয়াই না পিএইচএইচ, তো যেটাতে রয়েছে সেটাতে গিয়ে টিক দিয়ে দেবে সিম্পলি। তারপরে হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, অর্থাৎ তুমি মাসিক রেশন কি তোলো, যদি তোলো তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, যদি না তোলো তাহলে নাইতে গিয়ে টিক দেবে। তারপরে হচ্ছে তোমার অ্যাসেট মানে সম্পদ, কত সম্পদ কি রয়েছে সেটা। এখানে প্রথম হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টি বা 4টি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে, যদি না থাকে তাহলে না করবে। তারপরে পারিবারিক জমির মালিকানা, ঠিক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে, না হলে না করবে। যদি হ্যাঁ করো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আর সেখানে এগুলি সব রেকর্ডগুলো কিন্তু তোমার লাগবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ তোমার যতজন ফ্যামিলি মেম্বারের রয়েছে সবার মিলিয়ে কত শতক জমি রয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে, এর জন্য রেজিস্ট্রেশন নথি আর নাম্বার কিন্তু লাগবে। তারপরে হচ্ছে যানবাহন, আপনি বা পরিবারের যদি অবাণিজ্যিক মোটরচালিত কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে কিন্তু সেটা এখানে মেনশন করতে হবে, যদি থাকে 4 চাকার গাড়ি তাহলে হ্যাঁ করবে, না হলে না করবে। নাইতে গিয়ে টিক করলে এগুলো কিছু প্রয়োজন নেই, যদি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে কিন্তু সেই গাড়ির সংখ্যা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে যে পারিবারিক ভিত্তিতে সদস্যদের স্বাস্থ্য বিমা, তোমার পরিবারে কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করবে, হ্যাঁতে গিয়ে টিক দেবে, ঠিক আছে, আর যদি না থাকে তাহলে নাইতে গিয়ে টিক দেবে। যদি নাইতে গিয়ে টিক দাও তাহলে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না, আর যদি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে প্রথমে হেড অফ ফ্যামিলি থেকে শুরু হবে, তারপর সদস্য 1, সদস্য 2 সবই কিন্তু তোমাদের যে সরকারি থেকে মানে স্বাস্থ্য বিমা আছে না বেসরকারি থেকে স্বাস্থ্য বিমা রয়েছে, সেই বিমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরকমই কিন্তু সদস্য 1, সদস্য 2 তাদের কিন্তু আলাদাভাবে তোমাদের দিতে হবে। এরপরে আয়, পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি পেশাগত কর বা তোমার আয়কর যদি পেমেন্ট করে যদি, তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না করলে এখানে নাতে গিয়ে টিক দিতে হবে। এরপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেই প্যান কার্ড কিন্তু এখানে দিতে হবে, যে প্রথমে হেড অফ ফ্যামিলি যদি হ্যাঁ হয়ে থাকে, ঠিক আছে, তাহলেই কিন্তু, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেই প্রথমে হেড অফ ফ্যামিলি, তার নাম, তার প্যান কার্ডের নাম্বার, তারপরে সদস্য 1-এর তার নাম, তার প্যান কার্ডের নাম্বার, এর জন্য প্যান কার্ডটা তোমাদের লাগবে, ঠিক আছে, প্যান কার্ডটা লাগবে, ওকে। এরপরে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ প্রথমে পরিবারের প্রধানকে দিয়ে শুরু হচ্ছে, তোমার পরিবারের প্রধান সে কি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে, না একজন বেতনভুক্ত কর্মচারী বেসরকারি সংস্থায়, না পার্ট টাইম হোল্ডার বা অসংগঠিত কোনো স্বনিযুক্ত কারিগর, শিল্পী বা কৃষক বা পরিযায়ী শ্রমিক বা বেকার, এটা হতেই পারে, যেটা এর মধ্যে থাকবে সেটাতে গিয়ে টিকটা দিতে হবে, ঠিক আছে। আর যদি মেনশনে যা থাকবে সেটা যদি না থাকে তাহলে অন্যান্যতে গিয়ে টিক দেবে, ঠিক আছে। আর এখানে দেখো তার জন্য প্রয়োজনীয় নথি এবং সেটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, অর্থাৎ যে সংস্থায় কাজ করে তার জন্য সেই প্রয়োজনীয় নথি তোমাদের দিতে হবে, ওকে। এখানে তোমাদের সদস্য 1, সদস্য 2 সেই একই রকমভাবে যেটাই তোমাদের সেটাই কিন্তু মেনশন করতে হবে, ওকে, সেই টিকটা তোমাদের দিতে হবে। এখানে পরবর্তী হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত রয়েছে। প্রথমে হচ্ছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে সেটা এখানে লিখবে। তারপরে প্রথমে হচ্ছে পরিবারের প্রধান সে কি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত গিয়ে এখানে টিক দেবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মেনশন করবে, যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত গিয়ে টিক দেবে, তাহলে আর কিছু মেনশন করতে হবে না। তারপরে সদস্য 1-এ সেই একই রকমভাবে সেগুলো কিন্তু করতে হবে, এবং যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু তার যে শিক্ষাগত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সেটা কিন্তু তোমাকে প্রদান করতে হবে, ঠিক আছে।
ঠিক একই রকমভাবে বাদবাকি সদস্যদেরও কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে যে কোনো সদস্য কি যে সাংবিধানিক পদের মধ্যে রয়েছে, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয়, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, না থাকলে না করবে, না করলে তাহলে আর কিছু এখানে ফিল আপ করার প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে পেনশনভোগী, যদি সরকারি পেনশনভোগী কোনো সদস্য যদি থাকে তাহলে এই হ্যাঁ করবে, আর না করলে না করবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে তোমার এখানে পেনশন যে সদস্য নম্বরটা লাগবে এবং পেনশন স্লিপ কিন্তু সংযুক্ত করতে হবে। জিএসটির অধীনে যদি নিবন্ধিত কোনো যদি সদস্য থাকে তাহলে ইয়েস করবে, আর না হলে তুমি এখানে না করবে। যদি ইয়েস করো তাহলে কিন্তু জিএসটিআইএন নাম্বারটা লিখতে হবে। তারপরে পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে পরিবারে যতজন সদস্য সব মিলিয়ে তোমাদের মাসিক আয় কত, তোমাদের পরিবারের সকলের মিলিয়ে, ঠিক আছে। এবার অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা, মানে তোমাদের বর্তমান যে স্ট্যাটাসটা সেটা জানতে চাইছে, সেই আপডেটটা নিচ্ছে। যেখানে প্রথমে পরিবারের প্রধানকে দিয়ে শুরু, সেটা প্রযোজ্য নয় না আবেদন করা হয়েছে, সিএএর জন্য আবেদন করেছো, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা দিতে হবে, আর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেটের নাম্বারটা। ঠিক তেমনি সদস্য 1 সদস্য 2 সবার কিন্তু আলাদাভাবে তোমাদের এটা ফিল আপ করতে হবে। ওকে, এরপরে তোমার যদি ক্রেডিট কার্ড, কিষাণ কার্ড বা এই মৎস্য ক্রেডিট কার্ড, এগুলোর যদি কোনো ফেসিলিটি তুমি নিয়ে থাকো তাহলে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি না নিয়ে থাকো তাহলে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না। যদি নিয়ে থাকো তাহলে সেই নাম্বারটা এবং তোমার আইডি সংখ্যা এবং তোমার ইস্যুর ডেট সেটা তোমাকে মেনশন করতে হবে। এর পরবর্তী চলে আসছি হচ্ছে এসআইআর 2026-এ যদি নাম বাদ পড়ে থাকে, তুমি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকো তাহলে কিন্তু সেটা তোমাকে এখানে দিতে হবে। পরিবারের প্রধান, প্রথমে পরিবারের প্রধান প্রযোজ্য নয় না, যে বিচারাধীন নয় তাহলে এখানে না করবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু মামলার বিবরণটা দিতে হবে। এরকমই কিন্তু সদস্য 1 সদস্য 2 সদস্য 3 তাদের কিন্তু আলাদাভাবে এখানে করতে হবে, ঠিক আছে। যা যা রয়েছে সেগুলি কিন্তু একদম যা সঠিক সেটাই কিন্তু দিতে হবে। এবারে তোমার যদি পরিবারে কোনো শিশু সদস্য থাকে তাহলে এটা ফিল আপ করবে, যদি না থাকে ফিল আপ করার প্রয়োজন নেই। যদি শিশু সদস্য থাকে তার বিদ্যালয় এবং অধ্যয়নরত পরিবারের সকল এখানে কিন্তু তোমাদের দেয়া রয়েছে। এবার তোমার প্রথমে হচ্ছে শিশু সদস্য 1, তার শিশুর নাম, তার শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং কোন সরকারি স্কুলে পড়ে না কোনো বেসরকারি স্কুলে পড়ে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, না স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা, সেটা যেটা সঠিক সেটাই কিন্তু এখানে টিক দেবে। এরপরে সদস্য 2 যদি 2 জন শিশু হয় তাহলে 2 জন সদস্য, যদি 3 জন শিশু হয় তাহলে 3 জন শিশুর ডিটেলসটা দিতে হবে। এরপরে যদি শিশুর টিকাকরণ বর্তমান অবস্থা জানা হচ্ছে, যদি শিশু থাকে তাহলে তোমাকে এখানে টিকাকরণ যদি হ্যাঁ হয়ে থাকে, যদি দিয়ে থাকো তাহলে টিকাকরণ এখানে সম্পূর্ণ হয়েছে, আর যদি না দিয়ে থাকো টিকা তাহলে এখানে না টিকাকরণ করা হয়নি। আর যাদের শিশু নেই তারা এই জায়গাগুলো ছেড়ে দেবে, ঠিক আছে। তো এগুলো করার পরে তারপরে চলে আসছি হচ্ছে যে তোমাদের সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ তুমি কি অন্য কোনো প্রকল্প কি ডিবিটির সুবিধা পাচ্ছ, ডিবিটির মাধ্যমে তোমার কি টাকা ঢুকছে? যদি হয় তাহলে এখানে প্রথমে দেখো হ্যাঁ কি না। যদি হয়ে থাকে পরিবারের প্রধানের ক্ষেত্রে তাহলে তোমাকে এখানে হ্যাঁতে টিকতে হবে, যদি না হয়ে থাকে তাহলে নাইতে গিয়ে টিক দেবে, না দিলে তাহলে কিছু করার নেই, কিছু করতে হবে না। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোন প্রকল্প 1 2 3 করে মেনশন করতে পারো। যদি একটা প্রকল্প হয় তাহলে একটা প্রকল্পও লিখতে পারো, ঠিক আছে। এরকম কিন্তু সদস্য 1 সদস্য 2 সবই কিন্তু একই রকমই ব্যাপার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী সর্বশেষ সেটা হলো ঘোষণা ও সম্মতি, অর্থাৎ তুমি যে ফর্মটা ফিল আপ করলে সেখানে যে যে তথ্যগুলো দিলে সেটা একদম জেনুইন, সবই সঠিক। যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য তোমাকে সম্মতি এই জায়গাটা টিক দিতে হবে এবং এখানে সই করতে হবে। তো এই ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমরা যারা তোমরা অনলাইন ফর্মের জন্য যারা ওয়েট করে আছো তারা কিন্তু বেশি দিন ওয়েট করতে হবে না। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের যখনই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই তোমাদের এই ফর্ম ফিল আপ রিলেটেড অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।